আসফার আর কিছু বলে না, বড় বড় পা ফেলে রুমের দিকে চলে গেল। মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, তাকে উচিত শিক্ষা না দিলেই নয়। কথাটা ভেবে রুমে প্রবেশ করার জন্য দরজা খুলতেই কপাল কুঁচকে ফেলে। পুরো রুম কুটকুটে অন্ধকার, কম তাপমাত্রায় হিম শীতল হয়ে আছে, যেন কোনো লাশ ঘর। আসফার রুমে ঢুকে দরজা বন্ধ করে বলে, Hey, Eco. Set AC temperature to 28 degrees and turn on lights. ইকো অ্যালেক্সার নাম। আসফার নিজের রুম অ্যালেক্সা দিয়েও কন্ট্রোল করতে পারে, তবে সচরাচর করে না। আসফারের অর্ডার পাওয়ার সাথে সাথেই রুমের লাইট জ্বলে উঠল, সাথে এসির তাপমাত্রা বেড়ে পুরো রুম স্বাভাবিক তাপমাত্রায় আসতে শুরু করে। আসফার নিজের গা থেকে কোট খুলে রেখে বেডে গুটিসুটি মেরে শুয়ে থাকা জেরির দিকে এগিয়ে যায়। আসফার বেডের কাছে যেতেই হঠাৎ করে তার চোখ যায় সাইড টেবিলের উপরে রাখা ঘুমের ওষুধের খালি পাতার দিকে। আসফার চমকে ওঠে, অজানা আশঙ্কায় জর্জরিত হয়ে তার মন মস্তিষ্ক। কয়টা ওষুধ খেয়েছে জেরি? প্রশ্নটা মাথায় আসতেই এক লাফে বেডের উপরে উঠে জেরির নাকের সামনে আঙ্গুল দেয়। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। আসফার চেরিকে হালকাভাবে শ্বাস নিতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, অতঃপর চেরির শুকনো ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি যেন মনে করে আসফার চেরির কপালে হালকা করে ঠোঁট ছোঁয়। পরক্ষণেই চেরির থেকে ছিটকে দূরে সরে যায়, চোখ বন্ধ করে বেড থেকে নেমে যায়, নিজের মাথা চেপে ধরে বলে, It's impossible. I can't feel him. He's just a toy in my hands. I'll play with him now, and when I'm done, I'll throw him away. ঘুমের মধ্যে হঠাৎ করে উদরে শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল চেরি। মুখে চ শব্দ বের করে, বন্ধ চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করে হাতটি ঠেলে সরিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পুনরায় ঘুমিয়ে যায়, যার ফলে শীতল হাতের মালিক সুবিধা পেয়ে আরও শক্ত করে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হাতটি বিচলন করতে লাগলো উন্মুক্ত উদর জুড়ে। ঘুম হালকা হয়ে মস্তিষ্ক সচল হলো চেরি, নড়ে চড়ে উঠলো, তবে চোখ মেলে তাকাতে পারল না। ছটপট করে বারবার হাতটি সরাতে চাইল। অনেক কষ্ট করে চোখ দুটো ভিলে তাকাতেই সফল হয় চেরি। তাকে কে এরকম জড়িয়ে ধরে আছে ভাবতেই ধরফরিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে আসফারকে দেখে সরে যেতে নিলেও আসফার তাকে শক্ত হাতে ধরে ফেলে। চেরি আসফারের হাত ঠেলে নিজেকে ছাড়াতে চাইলে আসফার কপাল কুঁচকে বলে, Why are you acting like this? ছেড়ে দিলে এখনই বেড থেকে নিচে পড়ে যাবে। চেরি পাশ ফিরে তাকিয়ে দেখলো সে সত্যিই বেডের একেবারে কর্নারেই চলে এসেছে। চেরি সোজা হয়ে ঠিক করে বসে, আসফারের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। চেরির প্রতিক্রিয়ায় আসফারের মেজাজ গরম হলেও কিছু বলে না, সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলে, স্লিপিং পিল কেন খেয়েছো? চেরি আসফারের প্রশ্নের কোনো জবাব দেয় না, নির্বিকার চিত্তে তাকিয়ে থাকে সামনের দিকে। এরকম একটা ভাব যেন পুরো রুমে সে নিজে ছাড়া অন্য কোনো দ্বিতীয় মানুষ নেই। আসফারের সাথে কথা বলা তো দূর, তার মুখটা পর্যন্ত দেখতে চায় না সে। চেরি যদি দুনিয়ার সবচেয়ে বেশি কাউকে ঘৃণা করে থাকে, সে হলো তার পাশে বসে থাকা নিকৃষ্ট পুরুষ আসফার এজদান। চেরি নিরুত্তর ভঙ্গিতে বসে থাকা আসফারের মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আসফার দাঁতে দাঁত চেপে চেরির চোয়াল শক্ত হাতে ধরে নিজের দিকে ফেরায়। চেরি মাথায় ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে, তবে মুখে টু শব্দটি বের করে না। আমি তোর ফাকিং অ্যাটিটিউড দেখতে চাইনি। আমার প্রশ্নের উত্তর দে, কেন খেয়েছিস স্লিপিং পিল? এই করে খেয়েছিস? আসফারের প্রশ্নে চেরি যেন বিরক্ত হলো, তাই তো কপাল কুঁচকে আসফারের চোখের দিকে তাকিয়ে বলে, মুখে বলছেন স্লিপিং পিল, আবার জিজ্ঞেস করছেন কেন খেয়েছি। আর রইল কয়টা খেয়েছি? বেঁচে যেহেতু আছি, মরার জন্য খাইনি নিশ্চিত। ঘুম না আসা সত্ত্বেও স্লিপিং পিল খেয়ে ঘুমানোর প্রয়োজন কি ছিল? নাকি রাত জাগতে হবে তাই আগে ঘুমিয়ে নিয়েছিস? শেষ কথাটি চেরির কানের কাছে ফিসফিস করে বলে। আসফারের কথায় ঘৃণায় চেরি নিজে মুখ অন্যদিকে ফিরিয়ে চোখ বুজে সহ্য করে। ওই মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে গেলে কতই না ভালো হতো। চোখ বন্ধ করে রেখেই বলে, কেন করছেন এমন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তবে Just to make him feel the kind of pain he deserves. যার কোনো কালে আমার প্রতি মায়াই ছিল না, সে কেন আমার কষ্টে যন্ত্রণা পাবে? যে আমার অবস্থা সম্পর্কে অবগতই নয়, তাকে কি করে যন্ত্রণা বোঝাবেন? অতঃপর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলে, ওই দিন আপনি বলেছিলেন, নাথিং কামস ফর ফ্রি। টু গেট সামথিং ইউ হ্যাভ টু গিভ সামথিং ইন রিটার্ন। এই কথা কি এখনো মানেন? Yeah. চেরি অদ্ভুত সুন্দর করে হাসলো, সরাসরি আসফারের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, Since you took away the most precious thing from me, you'll have to give me something in return, according to my will, whatever I want.
কথা বলতে গিয়ে চেরির কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছে সে নিজের দেহ বিক্রি করছে আসফারিস্তানের কাছে, নিজের আত্মসম্মান নিজের হাতেই মেরে কবর দিচ্ছে। কিন্তু এখন কিছু করার নেই, তাকে এখান থেকে মুক্তি পেতেই হবে। যা হারিয়েছে তা আর ফিরে পাবে না। আসফার চেরির কথা শুনে উচ্চ সুরে হেসে উঠল, হাসিতে ঝরে বিদ্রুপ যা চেরির হৃদয় ক্ষত বিক্ষত করছে, চোখ নাক জ্বালা করছে। যে কোনো সময় চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে পড়বে ভাব। অনেক কষ্টে নিজেকে সামনে নিল চেরি, বড় বড় শ্বাস ফেলে কান্না আটকালো। এদিকে সেদিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, নিজের নীতি ভঙ্গ করতে চাইছেন? Never, my fucking babe. আসফারিস্তান নিজের কথার খেলাফ করে না। মুক্তি ছাড়া তোমার 3টা চাওয়া পূরণ করব। চেরির মুখ চুপসে গেল। মুক্তি ছাড়া সব দিবে, কিন্তু আসফারিস্তানের কাছে তার মুক্তি ছাড়া আর কী বা চাওয়ার থাকতে পারে? কিছুই না। মুক্তি ছাড়া দুনিয়ার সব কিছুই এই মুহূর্তে তার জন্য নগণ্য, মূল্যহীন। আর নিজেকে ধরে রাখতে পারল না। ছলো ছলো চোখে আসফারের দিকে তাকিয়ে বলে, কেন আমাকে বারবার ভেঙে দিচ্ছেন? দয়া করে একটু সামলে নিতে দিন আমায়। It's useless to compose yourself because every time you pull yourself together, I will find a new way to tear you apart. আসফারের কথা শুনে চেরি থমকে গেল। আসফার তাকে সামলাতে দেবে না, ভাঙবে বারবার। যতবার সে নিজেকে গুছিয়ে তুলবে ততবার ভাঙবে। মুহূর্তেই কঠিন এক জেদ চেপে ধরল তাকে। চোখ মুখ পরিবর্তন হয়ে যায়। চেরি আসফারের চোখে চোখ রেখে ঠোঁট বাঁকিয়ে বিষাদ সুরে বলে, Then I will never put myself together again. I won't get entangled in anything. যেই খেলায় আমাকে গুটি বানিয়েছেন সেই খেলায় আমি আরেকজন অংশীদার হয়ে খেলবো এবার। ইজ ডান। আমিও দেখতে চাই এই খেলায় কে জেতে। আসফার হেসে উঠল, পরপর হাসি থামিয়ে বলে, একবার আমার সংস্পর্শে এসে তোমার এত পরিবর্তন। I like it. দুজনে তাকিয়ে থাকে একে অপরের দিকে। একজনের চোখে অহংকার, দাম্ভিকতা, আরেকজনের চোখে মুক্তি পাওয়ার আক্ষেপ। রকেটের বেগে একটা বাইক এসে থেমে এক যুবকের পায়ের কাছে। ঘটনাক্রমেই যুবকটি 2 পা পিছিয়ে যায়। কপাল কুঁচকে বাইকের মালিকের দিকে তাকিয়ে কিছু বলবে তার পূর্বেই ইনায়া হেলমেট খুলে বাইক থেকে নেমে যায়। ফোনের সময় দেখে বলে, আদি, কোথায় রেন্ট নিয়েছিস বল তাড়াতাড়ি। এত তাড়া কিসের? এতদিন পর দেখা হলো, ভালো মন্দ জিজ্ঞাসা করব তা না করে। বাকি কথা বলার আগে ইনায়া বিরক্ত হয়ে বলে, ওহ প্লিজ, 2 দিন ধরে এখানে সেখানে ঘুরছি, এখন আমার রেস্ট চাই। পরে এই কালকের কড়া মালটাকে ও খুঁজতে হবে। কার কথা বলছিস? কালকে বলবো, এখন বল কই রেন্ট নিয়েছিস। 3rd ফ্লোর, এই যে চাবি, আমি সব সেট আপ করে দিয়েছি। ইনায়া চাবিটি নিয়ে ওকে বলে চলে যেতে নিলেই দাবি বলে, শোন, অনেক কষ্টে একটা বাড়ি পেয়েছি, কেউ সিঙ্গেল মেয়ে ভাড়া দিতে চায় না। দয়া করে প্লিজ কারোর সাথে ঝামেলায় জড়াস না। হোয়াট ডু ইউ মিন? তুই ভালো করেই জানিস আমি কি বলছি। আগের বারের মতো কারো মাথা ফাটাস না প্লিজ। এই ছেলে। প্লিজ। ওকে, আই ট্রাই মাই বেস্ট। এই বলে ইনায়া ভিতরে চলে যায়। এর মাঝে 5 দিন অতিবাহিত হয়ে গেছে। এই কয়েকদিনে জেরির আচরণে বেশ পরিবর্তন এসেছে। কখনো গভীর নিস্তব্ধতায় নিজেকে গুটিয়ে নেয়, কখনো হঠাৎ অস্বাভাবিক রেগে গিয়ে সব কিছু ভেঙে ফেলে, ঠিক যেমনটা সে এখন করছে। আসফারের ঘরের একটা আসবাবপত্র অক্ষত নেই। ড্রেসিং টেবিলের কাজ ভেঙে ছড়িয়ে আছে মেঝে জুড়ে। বিছানার চাদর আর বালিশ ফ্লোরে পড়ে আছে এলোমেলোভাবে। দামি ফুলদানি, শোপিস সব চূর্ণ বিচূর্ণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজার কাছে উল্টে পড়ে আছে খাবারের ট্রে। ঘরের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে 2 জন মেয়ে। একজনের কপাল দিয়ে রক্ত পড়ছে। অনেকক্ষণ আগে চেরি তার দিকে গ্লাস ছুঁড়ে মেরেছিল। আর পুরো ঘরের মাঝখানে নিথর হয়ে দাঁড়িয়ে আছে চেরি। চোখ মুখ লাল, চুল এলোমেলো, ধস্তাধস্তিতে পোশাক অগোছালো হয়ে গেছে। একটা ভাঙা কাচের টুকরো শক্ত করে মুঠোয় ধরা, যার ফলে হাত কেটে রক্ত বেরিয়ে পড়ছে মেঝেতে। কিন্তু তার দৃষ্টি অন্যমনস্ক, প্রাণহীন, যেন পুরো কক্ষে সে ছাড়া আর কেউই নেই। নিজের ভেতরে কোথাও হারিয়ে গেছে। ঘরের নিস্তব্ধতা তার ভারসাম্যহীন মানসিক অবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে। মেয়েদের মধ্যে একজন একটু এগিয়ে গিয়ে বলে, মিস ট্রিসা, আপনি শান্ত হন। মেয়েটি পুরো কথা শেষ করার পূর্বেই চেরি গর্জে ওঠে, Don't call me that. You two get out of the room. Leave me alone. Get lost. তখনই আসফার
বুটের ঠক ঠক শব্দ করে রুমে প্রবেশ করে। তাকে দেখা মাত্রই মেয়ের দুইজন একটু পিছিয়ে যায়। আর চোখে একবার রুমের বিধ্বস্ত অবস্থা দেখে স্বপ্ন ঢোক গেলে ভয়ে মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়ায় দুইজনে। আসফার গোটা রুমে একবার চোখ বুলিয়ে চেরির দিকে তাকায়। এই নিয়ে তৃতীয়বার এরকম তছনছ করেছে। চেরির এই উগ্র আচরণে তাকে অবাক করলেও মুখে প্রকাশ করে না। চেরির দিকে চোখ রেখে মেয়েটির উদ্দেশ্য করে বলে, Leave now. You have 10 minutes, return and make this room spotless. Tell Khan Sharaf to bring a female doctor here immediately. মেয়ের দুজন ওকে বলবে তার আগেই আসফার তীক্ষ্ণ স্বরে বলে, Don't waste my time. Go. দুজনা দেরি না করে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে রুমে চলে যায়। তারা চলে যাওয়ার পর আসফার নিচে পড়ে থাকা ধ্বংসাবশেষ গড়িয়ে চেরির দিকে যেতে যেতেই বলে, Close the door. সাথে সাথে খপ করে দরজা বন্ধ হয়ে যায়। সেই শব্দে চেরি খানিকটা কেঁপে ওঠে, তবে মুখভঙ্গি পরিবর্তন করে না। আসফার চেরির সামনে গিয়ে দাঁড়িয়ে কাজ ধরে রাখা হাতটা ধরতে চায়, তবে চেরি সেই সুযোগ না দিয়ে পিছিয়ে যায়। আসফার পুনরায় চেরির দিকে এগোতে গেলে চেরি কাজটি তার দিকে তাক করে বলে, খবরদার কাছে আসবেন না। আসফার ঘাড় বাঁকিয়ে হেসে উঠল, বিদ্রুপ করে বলে, তোমার কি মনে হয় এই ছোট ওয়েপনে আমি ভয় পাবো? আপনি ভীতুই। তাই নাকি? তা এটা মনে হওয়ার কারণ? আজফারের দিকে এক পা এগিয়ে গিয়ে কাচের সূচালো মাথাটা আজফারের গলায় ঠেকিয়ে যদি ভয় নাই পেতেন আমাকে রুমে শেকলবন্দি করে রাখতেন না। আপনার আচরণ দেখে মনে হচ্ছে আমি এই রুমের বাইরে গেলে আপনি মাস্টার আজফার ইজদান আমার কাছে হেরে যাবেন। আসফার হেসে উঠল, যেন চেরি এই মুহূর্তে তাকে কোনো মজাদার জোক শুনিয়েছে। তবে তার নড়াচড়ার ফলে তার গলার চামড়া কেটে রক্ত বের হয়। তবে আসফার সেদিকে পরোয়া না করে চেরির হাত ধরে কাছের টুকরোটা নিয়ে ফেলে দেয়। এক হাতে চেরির কাটা হাত ধরে উপরের দিকে তুলে চেরির আরো কাছে এগিয়ে যায়। তার চোখের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে। চেরিও দ্বিধা ছাড়া আসফারের চোখের দিকে তাকিয়ে থাকে। সেই সুযোগে আসফার ধীরে করে বুড়ো আঙুলটা চেরির ঘাড়ের পাশে হালকা করে প্রেস করে। চাপটা খুব জোরালো ছিল না, কিন্তু ভেতরে যেন একটা অদৃশ্য চাপ নামিয়ে আনলো। চেরির চোখ ঝাপসা হয়ে গেল। চারপাশের শব্দগুলো ধীরে ধীরেই ফিকে হয়ে গেল তার কাছে। মুহূর্তেই তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। শরীর আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। নিস্তেজ হয়ে আসফারের বুকে ঢলে পড়ল, যেন প্রাণহীন বস্তু। আসফার একটুও নড়ল না। এক হাতে চেরিকে জড়িয়ে ধরল নিজের সাথে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার বুকের উপরে নিঃশব্দ নিঃশ্বাস ফেলতে থাকা মেয়েটির দিকে। আজকাল কারণ ছাড়াই এই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কষ্ট দিতে ভালো লাগে, কাঁদতে দেখতেও ভালো লাগে, উম্মাদের মতো হাসলেও ভালো লাগে। এই অনুভূতিটা তার দম বন্ধ কর মনে হয়। বিধ্বস্ত এক রাত কেটে দিনের আলো ফুটেছে। পিটপিট করে চোখ মেলে তাকালো চেরি। পাশ ফিরে তাকিয়ে আসফারকে দেখতে না পেয়ে স্বস্তির শ্বাস ফেলল। সময় অপচয় না করে আস্তে করে উঠে বসে সে। পুরো রুমে নজর দিতেই দেখতে পেল গোটা রুম ঠিক আগের মতোই সাজানো। কাল যে এই রুমের অমন নাজেহাল অবস্থা ছিল কেউ বলতেই পারবে না। বুক চিরে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আসফার নিজের রুমে যতটা যত্ন করে নিখুঁতভাবে গুছিয়ে রাখে, ততটা যত্ন করে নিখুঁতভাবে মানুষের গোছানো জীবন নষ্ট করে দেয়। অথচ তার চোখে অনুতাপের চিহ্ন দেখা মেলে না। নিজের কথা শেষ করে চেরি বিছানা থেকে পা নিচে নামাতেই চমকে ওঠে। তার পা নিত্যদিনের তুলনায় পাতলা লাগছে। শোনা যাচ্ছে না শিকলের ঝনঝন শব্দ। চেরি নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। বড় করে শ্বাস ফেলে তাকায় নিজের পায়ের দিকে। শিকলবিহীন পা দেখে লাফিয়ে বিছানা ছেড়ে নেমে যায়। পা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে শিকল ছাড়া পা কতটা হালকা লাগে। খুশিতে হাত মুট করতেই ব্যথায় কাকিয়ে উঠল। হাতটা চোখের সামনে মেলে ধরতেই দেখতে পেল সাদা ব্যান্ডেজ। বুঝতে আর বাকি রইল না ব্যথার কারণ। ছোট্ট শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রুমে বসেই ব্রেকফাস্ট করে চেরি রুম ছেড়ে বেরিয়ে যায়। বুক ফুলিয়ে শ্বাস ফেলে, যেন বছর ধরে সে প্রাণ খুলে শ্বাস নেয়নি। আজ আর যাই হোক কিছুতেই এই রুমে ঢুকবে না। প্রয়োজনে কোনো এক রুমে গাপটি মেরে লুকিয়ে থাকবে। কথাটা ভেবে একদিকে পা বাড়ালে এমন সময় একজন বলে উঠল, মিস ট্রিসা, মাস্টার আপনাকে হলরুমে ডাকছেন। উক্ত কথাটি শোনা মাত্রই চেরি কপাল কুঁচকে কি কথাটা বলেছে তার দিকে তাকায়। চেরিকে কপাল কুঁচকে তাকাতে দেখে মেয়েটি ঘাবড়ে যায়, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে।
চেরি তাকিয়ে দেখে একটা 20 বা 21 বছর বয়সী মেয়ে ভয়ে জড়সড় হয়ে আছে। চেরি আর কিছু না বলে হলরুমের দিকে পা বাড়ায়। মনে একটা কথাই ঘুরছে, আসফার তাকে কেন ডাকছে? নির্ঘাত কোনো খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। অনিচ্ছা সত্ত্বেও সে যাচ্ছে, না গেলে যদি আবারও আটকে রাখে। 7-5 ভাবতে ভাবতেই হলরুমে প্রবেশ করে। হলরুমে পা রাখা মাত্রই আসফারের কণ্ঠ ভেসে ওঠে। Red wine, come here. পুরো হলরুম জুড়ে 30 জনের উপরে মানুষ। এত লোকের সামনে এই ধরনের সম্বোধন চেরি অস্বস্তিতে ফেলে দেয় তাকে। তবে অদ্ভুত ব্যাপার, এখানে উপস্থিত একজনও তার দিকে চোখ তুলে তাকায়নি। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরই মাঝে আসফার আবারও ডেকে উঠল। পুনরায় অস্থিরতায় চেপে ধরল চেরিকে। কোনো উপায়ান্তর না পেয়ে এগিয়ে গেল আসফারের দিকে। আসফারের সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে থেমে গেল। কেঁপে উঠল তার সমস্ত শরীর, শ্বাস ভারী হয়ে উঠল। অবিশ্বাসে চোখ বড় বড় হয়ে গেল। চিন্তাশক্তি হারিয়ে বোধবুদ্ধিহীন মানুষের মতো পিছু ফিরে তাকায়। সামনে ইলহামকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছলছল করে ওঠে, বুক কেঁপে ওঠে। মনে পড়ে যায় নাফিস হায়দারের বলা তিক্ত কথা। আচ্ছা, ইলহামও কি নাফিস হায়দারের মতো তাকে অস্বীকার করবে? মাস্টার ডেকেছেন? কথাটা বলে ইলহাম মাথা হালকা তুলে সামনের দিকে তাকাতেই হৃদয় ছলকে ওঠে। তার আদরের বোনটা তার সামনে দাঁড়িয়ে আছে। আহা, কতদিন পর দেখলো কলিজাটাকে। ইলহাম ভালো করে দেখতে লাগলো চেরিকে। চেরির বিধ্বস্ত অবস্থা দেখে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। চেরির চোখের নিচে কালি পড়েছে, আগে থেকে শুকিয়ে গেছে। অযত্নে তাকে ত্বকের উজ্জ্বলতাও কমে গেছে। এলোমেলো রুক্ষ চুল, চোখে অসহায়তা। নিজের অজান্তে ইলহামের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তার কলিজা ছিঁড়ে যাচ্ছে যেন। তাদের দুজনের দিকে তাকিয়ে আসফার বিচ্ছিরিভাবে হাসলো, যা দেখে এর যা চোখে এড়ায় না ইলহামের। আসফার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। হুট করে আসফার চেরির হাত ধরে টেনে নিজের কোলে বসালো। কোনো শব্দ না করে চেরিকে জড়িয়ে ধরে তার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। হতভম্ব হয়ে চেরি ভয় ও ক্ষোভে তাকে সরাতে লাগলো নিজের থেকে। সে বারবার নিজেকে ছাড়াতে চায়, যার ফলে বিরক্ত হলে আসফার তার 2 হাত শক্ত করে ধরে রাখে। চোখের সামনে বোনের এই অসহায় অবস্থা দেখে ইলহাম রেগে যায়। সে দৌড়ে আসফারের দিকে এগোতে গেলেও মাঝপথেই দুজন সুঠাম দেহের লোক তাকে ধরে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ইলহাম তাদের হাত থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। অসহায় চোখে তাকিয়ে কাপা কণ্ঠে সে বলে ওঠে, ছেড়ে দে ওকে, ও আমার বোন, আমার কলিজা, দয়া করে ওকে ছেড়ে দে। আমার চোখের সামনে ওকে এভাবে স্পর্শ করিস না, আমি সহ্য করতে পারছি না। হয় ওকে ছেড়ে দে, না হয় আমাকে মেরে ফেল। এভাবে ওকে স্পর্শ করিস না। অনেক আদরে যত্নে আমি আমার হৃদয়ের টুকরাটাকে বড় করেছি। ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে। তোর পরিবার নেই, অনুভূতি নেই, আমি বুঝলাম, কিন্তু তাই বলে সম্পর্কে এত বড় অপমান করিস না। নিস্তব্ধ হলরুম, সবাই ছলছল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইলহামের আর্তনাদ সকলের হৃদয় কাঁপিয়ে তুলেছে। কায়েন সেরাফ নিজেকে রাগ দমিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিনিট 5 পর আসফা চেরিকে ছেড়ে দেয়। চেরি ছাড়া পেয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেই নিচে বসে পড়ে। পরক্ষণে হুড়মুড়িয়ে ইলহামের দিকে এগিয়ে যায়। চেরি ইলহামের কাছে গিয়ে হামলে পড়ে তার বুকে। ইলহামকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আসফার ইশারা করতেই গার্ডরা ইলহামকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। ইলহামের হাত মুক্ত হতেই বোনকে নিজের সাথে চেপে ধরে আগলে নেয়। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, চেরি, কাঁদে না জান, ভাই আছে, কিছু হয়নি সোনা বোন আমার, আর কাঁদে না ভাই, আছি তো। ইলহাম বোনের কান্না থামাতে মিথ্যে মিথ্যে আশ্বাস দিল, অথচ সে নিজেও জানে না সে এখান থেকে জীবিত অবস্থায় বের হতে পারবে কিনা। এছাড়া যে তার কোনো উপায় নেই। সে তার বোনের চোখে পানি দেখতে পারে না। মিহা চেরি ছোট্ট হওয়া সত্ত্বেও মিহার থেকেও চেরি তার বেশি আদরের ছিল। চেরি ভাইয়ের আহ্লাদ পেয়ে আরো আহ্লাদী হয়ে ওঠে। এতদিনের গড়ে তোলা কঠিন সত্তা নিমিষেই ভেঙে গুড়িয়ে যায়। বের হয়ে যায় তার ভিতরকার আসল সত্তা, যে কিনা চঞ্চল তবে ভীতু, মনের দিকে সরল। ভাইয়ের বুকে মুখ গুজে ভরসা নিয়ে কান্নামাখা কণ্ঠে একটা আবদার করে, ভাই, আমাকে নিয়ে যাও এখান থেকে। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। আমার শেষ আবদার ভেবে এখান থেকে আমায় নিয়ে যাও। আমি কথা দিচ্ছি, আর কিছু চাইবো না আমি কখনো। বাবার মতো অস্বীকার করে রেখেছে ওরা আমায়। চেরির কথা শুনে ইলহামের বুকে কামড় দিয়ে বসে। পাল্লা দিয়ে ঘৃণা বেড়ে যায় নাফিস হায়দারের প্রতি।
তার মতো একটা জঘন্য মানুষকে নিজের বাপ বলতেও ঘৃণা কাজ করছে ইলহামের। তোকে নিতে ভাই এসেছি জান, কান্না থাকা পাখি আমার কষ্ট হচ্ছে। এইবার আসফার লাল মখমলের কাপড়ের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায়। আস্তে ধীরে পা ফেলে এগিয়ে যায় চেরি আর ইলহামের দিকে। তাদের কাছে গিয়ে আসফার ধীরে নিচু হয়ে বসলো, এক হাঁটু ভাঁজ, অন্য পা সামনের দিকে একটু ছড়িয়ে শরীরটা সামান্য সামনে ঝুঁকলো। কোনোই হালকা ভার দিয়ে দিল হাঁটুর উপরে। চোখে ছিল ঠান্ডা মনোভাব, শিকারীর মতো অপেক্ষা করছে। হাত বাড়িয়ে চেরির চুল সহ ঘাড়ের অংশ চেপে ধরে নিজের দিকে টেনে আনলো। চেরি ব্যথায় কুকড়ে উঠল। ইলহাম চেরি ছাড়তে না চাইলে পূর্বেই দুজন গার্ড এসে ইলহামকে চেপে ধরে। ছেড়ে দিন আমায়, যেতে দিন, আমি ভাইয়ের কাছে যাব। আসফার চেরির ঘাড়ে আরেকটু চাপ দিয়ে ধরে। চেরি ব্যথায় আহ করে শব্দ করে উঠতেই ইলহাম নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করে বলে উঠল, ছাড় ওকে, ছেড়ে দে, জানে মেরে ফেলবো। Oh, really? আসফার চেরিকে নিয়ে উঠে দাঁড়ায়। চেরির ঘাড় থেকে হাত নামিয়ে তার চোয়াল চেপে ধরে বলে, যেতে দিব তো বেব, কিন্তু তার আগে একটা গেম খেলবো। যদি আমি গেমে হেরে যাই তবে তুই মুক্ত, আর যদি তুই হেরে যাস তবে তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত আসফার ইজদান মানে আমার নামে লেখা হবে। বল, রাজি? না, আমি রাজি না। আমি কোনো গেম খেলতে চাই না আপনার সাথে। আসফার জোরে জোরেই শ্বাস উঠল। সে হাসতেই কেঁপে উঠল, যেখানে উপস্থিত মানুষ সহ মন ভিলভিলা। আসফার বিচলিত হলো না, যেন সে আগেই জানতো চেরির জবাব। পরপর হাসি থামিয়ে ঘাড় নেড়ে বলে, হুম, তোমাকে তো খেলতেই হবে রেড ওয়াইন, নয়তো। থেমে যায় আসফার। তবে আসফারের থাকে যাওয়া চেরির কাছে ভালো লাগলো না। তার অধৈর্য হয়ে বলে, নয়তো আজ তোমার ভাই এখান থেকে জীবিত অবস্থায় বের হতে পারবে না। ওকে মেরে ওর হর আমি আমার কালেকশনে সাজাবো। আসফারের ভয়ঙ্কর কথায় চেরি কেঁপে উঠল। অশ্রুসিক্ত নয়নে ইলহামের দিকে তাকায়। ইলহামের কোনো ক্ষতি হোক চেরি স্বপ্নেও চায় না। আর তার চেয়ে বড় কথা, রক্তের সম্পর্ক নেই জেনেও ইলহাম তাকে বাঁচাতে এসেছে। আর এখন যদি সে গেম খেলে জিতে যায় তবে দুজনেই এখান থেকে মুক্তি পাবে। আমি রাজি, খেলবো আমি, তবে আমি জিতে গেলে আপনি গেমের রুলস ভুলবেন না। আর যদি হেরেও যাই, শাস্তি যাই হোক আমাকে দিবেন। ইলহাম ভাইকে ছেড়ে দিবেন, কথা দিলেই আমি গেম খেলবো। অবশ্যই। কায়েন সেরাফ নিজের হাত মুঠো করে ধরে। সে জানে আসফার ইজদান যখনই এরকম কোনো প্রস্তাব রাখে তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। এর পূর্বেও এরকম ভয়ঙ্কর কিছু সাক্ষী হয়েছে। আসফার আর কিছু না বলে চেরির হাত ধরে সিংহাসনের দিকে যায়। অতঃপর নিজের বসেই চেরিকে নিজের অরুর উপরে উঠে বসিয়ে দেয়। চেরি ছটফট করে বলে, কি করছেন, ছাড়েন। ক্লোজ ইউর মাউথ এন্ড স্টপ মুভিং এন্ড এনজয় দ্য গেম। কি গেম? এত অধৈর্য হইও না বেব। গেমের নাম ডেথ ট্র্যাপ। তার রুলস খুব সহজ। এখানে তোমার ভাই ইলহামকে 100 বার চাবুক দিয়ে প্রহার করা হবে, যা তুমি পলক না ফেলে নির্বিকার ভঙ্গিতে দেখবে। আর তুমি সক্ষম হলে আজ তুমি আর ইলহাম মুক্ত। আর যদি না পারো তবে আমি জিতে যাব। And if I win, you won't be able to go anywhere. আসফারের কথা শুনে চেরি আঁতকে উঠল। তার শরীর কেঁপে উঠল। মানে কি? এটা আবার কেমন খেলা? চেরি জোরেই বলে উঠল, অসম্ভব, এটা আবার কেমন খেলা? আমি খাবো না। ভেবে বলছো তো? চেরি উত্তর দেওয়ার পূর্বেই ইলহাম বলে, আমি রাজি, এটাই যদি চেরিকে মুক্তি করার শেষ উপায় হয় তবে আমি রাজি। না ভাই, তুমি রাজি হবে না। চেরি চুপ করে থাক কলিজা, ভাইয়ের কিছু হবে না, আমি নিয়ে যাব তোমাকে। ডুপ্লেক্স বাড়ি, নীরব শীতল পরিবেশ, যেন এক শান্তির নীড়। রোনাক মিশুর সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রোনাকের মা রোনাককে নিচে নামতে দেখে বলে, বাবা কই যাও? কাজে যাচ্ছি মম, আজ আসতে একটু লেট হতে পারে। আসার পর থেকে ইলহামের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার কোনো খোঁজ নেই। আজ তার বাসায় যাব। আচ্ছা, বেশি দেরি করো না, মির্জা বাড়ির ছেলেরা বেশি রাত পর্যন্ত বাইরে থাকে না। তার কথা শুনে রোনাকের মুখের রং পাল্টে যায়। তাতে দাঁত চেপে বলে, হ্যাঁ ঠিক বলেছেন মিস্টার মির্জা। মির্জা বাড়ির ছেলেরা লেট নাইট বাইরে থাকে না, কিন্তু স্ত্রী থাকতে পরনারীর সাথে পরক্রিয়া করে ধরা পড়ে দ্বিতীয় বিয়ে করতে পারে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, বেরিয়ে যায়। রোনাকের মা দীর্ঘশ্বাস ফেলে, ছেলে তার শান্তশিষ্ট।
যাকে ভালোবাসে তার জন্য জান দিতেও প্রস্তুত, আর যার থেকে মুখ ফিরিয়ে নেয় তার দিকে ফিরেও তাকায় না। Very good. Sometimes I doubt you really have Nafis Haidar's DNA. By the way, Khan Sharaf, bring my hunter and use your army power to hit him. আসফারের কথা শুনে পাথর মানবের মতো কায়ান সেরাফ তাই করল। হান্টার হাতে নিয়ে ইলহাম পেছনে গিয়ে দাঁড়ায়। চেরি এই দৃশ্য দেখে কেঁদে উঠল। বারবার আসফারের কোল থেকে নেমে যেতে চাইল, কিন্তু আসফার তা হতে দিল না। কায়ান সেরাফ হান্টার উঁচিয়ে ইলহামকে প্রথম প্রহার করতেই চেরি চিৎকার করে উঠল। ইলহাম চেরির কান্না দেখে চুপ করে ব্যথা হজম করে হাসি মুখেই বলে, কাঁদে না বোন, ভাইয়ের কিছু হয়নি, আমি ঠিক আছি। কথা শেষ করার পূর্বেই দ্বিতীয়বার চাবুক এসে পড়ে তার পিঠে। এরপর বিরতিহীনভাবে একের পর এক বাড়ি ঝরতে থাকে তার পিঠে। ক্ষতবিক্ষত করে রক্ত বেরিয়ে আসে পিঠ দিয়ে। 20 নম্বর প্রহার খেতে ইলহামের মুখ দিয়েও একদলা রক্ত বেরিয়ে আসে। সে ঝুঁকে পড়ে সামনের দিকে, মুখ দিয়ে লালা রক্ত পড়তে থাকে, কিন্তু কায়ান সেরাফ থামার নাম নিচ্ছে না। সে সর্বশক্তি দিয়ে একের পর এক প্রহার করেই যাচ্ছে। এদিকে ইলহামের এই অবস্থা দেখে চেরি চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছে। আসফারের কোল থেকে নামতে ধস্তাধস্তি করছে, বারবার বলছে, ছেড়ে দিন ইলহাম ভাইকে, আর আঘাত করবে না। আল্লাহ, আমার ভাই ইজদান, ছেড়ে দিন ভাইকে। 35টি বাড়ি খেয়ে ইলহাম মেঝেতে লুটিয়ে পড়ে। নিভু নিভু চোখে দেখে বোনকে। যন্ত্রণায় জ্ঞান হারাবে বলে মনে হচ্ছে, তাও বোনের কান্না থামাতে হাসার চেষ্টা করে বিড়বিড় করে বলে, কাঁদে না বোন, ভাই ঠিক আছি। জ্ঞান হারিয়ে চোখ বুজে ফেলে। ইলহামের এই কথা যায় না চেরির কান পর্যন্ত, তবুও তার রক্তমাখা ঠোঁট নাড়ানো দেখে চেরি বুঝতে পারে তার ভাই কি বলছে। আর সইতে না পেরে চেরি বলে, ইজদান, যাবো না, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ইলহাম ভাইকে ছেড়ে দিন, আর আঘাত করবেন না। আমি যাব না ভাইয়ার সাথে, মৃত্যু পর্যন্ত এখানেই থাকবো। আমি আপনার কৃতদাস হয়ে আমি কথা দিচ্ছি, এবার অন্তত ছেড়ে দিন ভাইকে। আর কিছু বলতে পারে না। আসফারের কোলেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তার বুকে, যা দেখে আসফারের মুখে অদ্ভুত হাসি খেলে যায়। সে তো এটাই চায়, চেরি যেন ভেঙে গুড়িয়ে যায়। তবে আজ সে ইলহামকে দেখে অবাক হয়েছে। মানুষকে এত বোকা হতে পারে? ভালোবাসা বোকামি ছাড়া আর কিছুই তো না। 2 দিন পর সিটি হসপিটালের বেডে আধশো অবস্থায় বসে আছে ইলহাম। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থায় আসফারের আদেশে এই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। পুরো 12 ঘন্টা পর তার জ্ঞান আসার পর রৌনক নিজের পাশে পায়। পরে জানতে পারি কেউ একজন নাফিস হায়দারকে কল করে তার কথা জানিয়েছে, আর তখন রৌনকও সেখানেই ছিল। খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসেছে। তার বেডের পাশে টুল পেতে মাথা নিচু করে বসে আছে রৌনক, যে এখন গভীর চিন্তায় মগ্ন। এই কিছুদিনে ঘটে যাওয়া সব ঘটনা জানার পর থেকেই চুপ করে বসে আছে। ইতিমধ্যেই চোখ লাল হয়ে গেছে তার। পুরো ঘটনা শুনে হুট করেই মুখ কেমন যেন চুপসে গেছে। কি ভাবছিস? রৌনক ফট করে লাল টকটকে চোখে তাকালো ইলহামের দিকে। চেরিকে হারিয়ে ফেলার ভয় চোখে মুখে ফুটে উঠেছে তার। নিজের মায়ের পর দ্বিতীয় নারী বলতে ওই মেয়েটাকেই ভালোবেসেছিল, নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল। আজ মেয়েটা কোথায় আছে, কেমন আছে, তার কেউ আঘাত করছে কিনা সে কিছুই জানে না। মৃত্যু যন্ত্রণা সহ্য না করলেও হারানোর যন্ত্রণা বাজেভাবেই তার হৃদয়ে ক্ষতবিক্ষত হচ্ছে। ইলহাম রৌনকে চোখ দেখে ভরকে যায়। হুট করেই কি হলো বুঝতে না পারলেও ধারণা করে নিল কিছু। কপাল কুঁচকে নিল মুহূর্তেই। নিজের আন্দাজ অনুযায়ী আস্তে ধীরেই বলে, ডু ইউ লাভ চেরি? ইলহামের প্রশ্ন রৌনক চমকায় না, বরং নির্দ্বিধায় উত্তর দেয়, আমি তাকে ভালোবাসি কি না জানি না, তাকে পেয়ে গেলে এই জীবনে আর খুশি ছাড়া কিছুই কামনা করতাম না। সে যদি আমার হয়ে যেত, তার শুকরিয়া আদায়ে 1 যুগ সিজদায় পরি দেওয়ার ইচ্ছে জাগত। এখন যখন সে আমার কাছে নেই, হৃদয় তাকে ছাড়া আর কিছুই চাইছে না। তাকে আমার চাই নিজের মনের দখলদারি তার নামে করে দেওয়ার জন্য। আমার তাকে স্ত্রী করে চাই, নিজের সম্পূর্ণ করে তোলার জন্য, প্রতিটি রাত প্রশান্তির ঘুমের জন্য। আমি ফিরিয়ে আনবো তাকে, তার বিনিময়ে নিজের জানও হাজির। ডক্টরের কল আসায় মিলি তৎক্ষণাৎ গোয়েন্দা অফিস থেকে বেরিয়ে গেছে। আসফার ইসলামের ব্যাপারে বেশি তথ্য তারা জোগাড় করতে পারেনি, আর যতটুকু তথ্য তারা তাকে দিয়েছে তা যথেষ্ট নয়। তার যে বোনকে খুঁজে পেতে হবে, মায়ের সুস্থতার জন্য, বাবার
অপরাধ বোধ কমাতে, বোনের মুক্তির জন্য। সবটা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে হসপিটালে প্রবেশ করে। ফোনের বাবার কল দেখে রিসিভ করে কথা বলতে বলতেই হাঁটার ফলেই কারোর সাথে ধাক্কা লাগে। মিলি মানবটির দিকে হালকা ঘুরে সরি বলে মায়ের কেবিনের দিকে চলে যায়। এদিকে রোনাক সবেমাত্র ইলহামের কেবিন থেকে বেরিয়েছে। ইলহামকে কখন রিলিজ করা হবে জানতে প্রতিমধ্যেই কারোর সাথে ধাক্কা লাগে। যখন বুঝতে পারে ধাক্কা লাগে, মানুষটি কোনো মেয়ে সরি বলার জন্য ফিরে তাকাতেই থমকে যায়। চেরির মুখটা চোখে পড়তেই সে বরফের মতো জমে গেছে। মুখ খুলে কিছু বলতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের মনের গহীনে লুকিয়ে থাকা প্রিয় নারীর দিকে। মিলিকে তার অবচেতন মন চেরি ভেবে বসেছে। কিছুক্ষণ বশীভূত হয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর হুঁশে ফিরতেই গলা উঁচিয়ে চেরি বলে ডেকে উঠল, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। রোনাকও সেই দিকে এগিয়ে যায়। কোথাও কাউকে দেখতে না পেরে চোখ বন্ধ করে নিল। নিজের মনেই প্রশ্ন করে, তার কি হ্যালুসিনেশন হচ্ছে, নয়তো চেরিকে দেখলো কেন? জ্ঞান ফেরার পর চেরি এই 2 দিনে একবারও আসফারকে দেখেনি। হতে পারে কোথাও গেছে, কিন্তু তাতে চেরি কিছু যায় আসে না। সে এক মনে জীবনের হিসাব মিলিয়েছে। এত করে ভেবেও কিছু মেলাতে না পেরে একসময় ভাবা বন্ধ করে দিয়েছে। বিষিয়ে উঠেছে তার মন। চোখ বন্ধ করেই ইলহামের মুখটা ভেসে ওঠে। তার জন্য হাসি মুখে কত আঘাত সহ্য করেছে ভাবতেই গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু চেরি আজ এক ফোঁটা চোখের জলও ফেলল না। চেরি ভেবে নিয়েছে আসফারকে তার কাজের শাস্তি দিবে, বদলা নিবে সে। নিজের সাথে করা অপমানের, ইলহামের উপর করা অত্যাচারে সবকিছুর বদলা নেবে। চেরি বিছানা থেকে নেমে আসে। কাবার থেকে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে শাওয়ার রুমে চলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে তাকায় দেয়ালের সাথে লাগানো আসফারের ছবিটির দিকে। ছবিটিতে চারদিকে সাদা বরফ, মাঝে আসফার দাঁড়িয়ে আছে। পরনে রেড কালারের সিল্কের শার্ট, তার উপরে কালো লং ওভারকোট, চোখে সানগ্লাস। চারিদিকে অল্প অল্প স্নোফল হচ্ছে। কি সুন্দর লাগছে আসফারকে। যে কেউ এক দেখায় প্রেমেই পড়ে যাবে। তবে চেরি মনে শুধু ঘৃণাই অনুভব করলো। আসফারের সৌন্দর্য তার চোখে লাগলো না। চেরি হাতের টাওয়ালটা বেডে ছুঁড়ে ফেলে দিল। এদিকে এগিয়ে নিয়ে বেড সাইড টেবিলে ড্রয়ার থেকে একটা ছোট্ট নাইফ তুলে নিল। এই নাইফটি সে মেডিসিন বক্স থেকে বের করে রেখেছিল গতকাল। নাইফ হাতে নিয়ে আসফারের ছবির দিকে এগিয়ে গেল। ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে এক পলক তাকিয়ে হাতে থাকা ছোট্ট ঝকঝকে নাইফটি দেয়ালে টাঙানো আসফারের বড় ছবিটির উপরে আঘাত করে, যার ফলে ছবির কাছে হালকা ফাটল ধরে। চেরি নাইফটি উঠিয়ে আসফারের ছবির বুকে রেখে বলে, লোকে বলে নারীরা নাকি বিনাশিনী হয়, কাউকে ধ্বংস করতে তারা নিজের অস্তিত্বও বিলীন করতে পারে। আজ থেকে আমিও সেই নারীদের মধ্যেই একজন। আপনাদের ধ্বংস করতে আমি নিজেকে বিসর্জন দেব। আপনি জীবিত থাকবেন, কিন্তু মনের প্রশান্তি কি অনুভব করতে পারবেন না। ভয়ঙ্কর শাস্তি পাবেন আপনি, কারণ আমার এই রূপের জন্মদাতা আপনি নিজেই। আর আমার উদ্দেশ্য সফল হওয়ার আগ পর্যন্ত আমি থামবো না। যা আমাকে থামাতে আসবে সব শেষ করে দেব আমি। রাত 1টা। লাল রঙের রেঞ্জ রোভার গাড়িটি মনভেলির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ডোর খুলতেই আসফার গাড়ির থেকে নেমে আসে। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে চলে যায়। সেই 2 দিন টেকনাফে ছিল। কিন্তু আজ মাল বের হয়েছে জলপথ ধরে। টেকনাফ থেকে প্রথমে মিয়ানমার যাইবে, এরপর মিয়ানমার থেকে মালাক্কা, এরপরে চীন, অবশেষে রাশিয়া। এই প্রসেসে পুরো 30 দিন সময় লাগবে জাহাজ রাশিয়া পৌঁছাতে। যদিও সে আর কম সময় সরাসরি পাঠাতে পারত, তবে এই মুহূর্তে এইভাবেই সেফ বেশি। ক্লান্তভাবে এলোমেলো পা ফেলে রুমে প্রবেশ করে আসফার। রুমে ঢুকে অন্যরকম ভিন্ন ঘ্রাণ নাকে আসতেই কপাল কুঁচকে যায় তার। নিজের রুমই তার কাছে অপরিচিত মনে হচ্ছে। কেমন আলাদা এক মিষ্টি সুঘ্রাণ নিজেই অনুভব আসছে। এর আগেও সে অনেক দিন বাইরে কাটিয়েছে, কিন্তু কখনো ফিরে আসার পর এরকম মনে হয়নি। মেয়েটার উপস্থিতি তার রুমকে বাজেভাবে গ্রাস করেছে। একদিকে যেমন হৃদয়ের প্রশান্তি অনুভব করছে, আবার অন্যদিকে মস্তিষ্কে তীব্র বিরক্তি ছড়িয়ে পড়ছে। আসফার হালকা লালচে আলোতে একবার বিছানার এক পাশ দখল করে ঘুমিয়ে থাকা চেরির দিকে তাকায়। চেরি ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আসফার হৃদয় জুড়ে হালকা কম্পন অনুভব করে। মুহূর্তেই চোখ বড় বড় করে বুকের বাঁ পাশে হাত রাখে। তার বুকে ডিপ ডিপ করে শব্দ করছে। তার অস্থির লাগছে। নিঃশ্বাসের গতি স্বাভাবিক তুলনায় বেড়ে গেছে। এটা কি করে সম্ভব?
এইবার আর বেশি বিরক্ত হলো না আসফার। পা বাড়িয়ে কাবারের কাছে গিয়ে কোট থেকে রিভলভার বের করে ড্রয়ারে রেখে দিল। এরপর টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেল। রিংটনের কর্কশ শব্দেও মিলির ঘুম ভেঙে গেল। সে হাসপাতালে মায়ের বেডের পাশে টুলের উপরেই বসেছিল। বসে থাকতে থাকতে বেডেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। মিলি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ইন্টেলিজেন্স অফিসার নীল, গোয়েন্দা অফিসার নীল নামটি। দীর্ঘশ্বাস ফেলে মায়ের মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ফোন রিসিভ করে কানে ধরেই বলে, হ্যাঁ বলুন অফিসার। ম্যাম, মর্ন ভেইলে একজন মেয়ে আছে, বয়স 18 বা 19 হবে। এমন কিছুদিন আগে নাসিব হায়দার নামে একজন লোক রেখে গেছে। আর আশ্চর্যের ব্যাপার, মেয়েটি এতদিন নাফিজ হায়দারের কন্যা পরিচয়ে ছিল। ওই মেয়ে, আমাকে একটা পিক কালেক্ট করে পাঠান আর নাসিফ হায়দারের ব্যাপারে সব ডিটেলস বের করুন, সেখান থেকেই আমি সূত্র পাবো। ওকে ম্যাম। মিলি কল কেটে তপ্ত শ্বাস ফেলে। বোনকে খুঁজে বের করতেই হবে, নয়তো কখন সে তার মাকে সুস্থ দেখতে পারবে না কখনো। কেবিনের ভিতরে ঢুকতে যাবে তখনই কেউ তার হাত টেনে চেরি বলে জড়িয়ে ধরল। আচানক এরকম কিছু ঘটায় মিলি স্তব্ধ হয়ে যায়। হতভম্ব হয়ে প্রতিবাদ করতেও ভুলে যায়। কিছু সময় পার হতেই সামনে থাকা সুঠামদেহী লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠেই বলে, এটা কোন ধরনের অসভ্যতা? কে আপনি? আসফার গোসল সেরে চেরির পাশে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ সোজা হয়ে শুয়ে থেকে চেরির নিকট গিয়ে জড়িয়ে ধরে। শীতল হাতের স্পর্শে চেরি কেঁপে উঠল। চেরিকে কেঁপে উঠতে দেখে আসফারের মাথায় আগুন ধরে গেল। নিঃশব্দ চোখে চেরির গোলাপি অধরজোড়ার দিকে তাকালো। পরপর নির্দ্বিধায় নিজের ওষ্ঠ দ্বারা চেরির ওষ্ঠ চেপে ধরে। হঠাৎ করেই শ্বাস আটকে আসায় চেরির ঘুম ভেঙে যায়। নিঃশ্বাস নেওয়ার তাগিদে ছটপট করে উঠল। হাত দিয়ে ঠেলে আসফারকে সরিয়ে দেয়। আসফার একটু সরে যেতেই চেরি জোরে জোরে শ্বাস ফেলে। নিঃশ্বাস স্বাভাবিক হতেই চেরি দাঁতের দাঁত চেপে আসফারের মুখে তাকায়। আসফার উঁচু হয়ে চেরির দিকে তাকিয়েছিল। চেরি আসফারকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে কিছু বলবে তার পূর্বেই পুনরায় চেরির ওষ্ঠ চেপে ধরে। চেরি আসফারকে নিজে থেকে দূরে সরাতে চায়, কিন্তু আসফার শক্তির সাথে পেরে ওঠে না। হঠাৎ করে মনে করে ঘুমানোর সময় সে ছোট্ট নাইফটি বালিশের নিচেই রেখেছিল। আসফারের থেকে ছাড়া পেয়ে চেরি বালিশের নিচ থেকে নাইফটি নিয়ে আসফারের গায়ে আঘাত করে। চেরি নিজেই জানে না নাইফটি আসলে কোথায় লেগেছে, তবে তার কাজ সফল হয়েছে। আসফার তাকে ছেড়ে দিয়েছে, আর কিছু জেনে তার কাজ নেই। সে আসফারকে সরাতে পেরেছে, এতেই খুশি। এদিকে চেরির আক্রমণে আসফার অবাক হয়ে যায়। অবাক চোখে চেরির মুখের দিকে তাকিয়ে চেরিকে হাসতে দেখে রেগেই বলে, ইউ ইডিয়েট গার্ল, ইউ রিয়েলি থিংক এই ছোট্ট নাইফ দিয়ে তুমি আমাকে মারতে পারবে? আসফারের কথা শুনে চেরি গম্ভীর চোখে আসফারের রক্ত ঝরতে থাকা বাহুর পেশিতে তাকায়। মুখে প্রশান্তির হাসি নিয়ে বলে, আজ যেমন আপনাকে আঘাত করে রক্তাক্ত করতে পেরেছি, তেমন করেই একদিন আপনাকে মেরে ফেলতেও সক্ষম হয়ে যাব। আসফার হাসল। ডান হাত বেরিয়ে বা হাতের বাহুতে গেঁথে থাকা নাইফটি এক টানে বের করে দূরে ছড়ে ফেলে দিল। পরপর চেরির মুখে বরাবর আরেকটু ঝুঁকে বলে, তা না হয় পরে দেখা যাবে, বাট নাও লেট মি টেক ইউ ইন অ্যানাদার জার্নি থ্রু হেল, দ্যাট টু ইন মাই স্টাইল। আর ইউ রেডি টু গো টু হেল উইথ মি, মাই ফাকিং বেব? নিজের কথা শেষ করে আসফার চেরির উপরে ঝাঁপিয়ে পড়ে। চেরি হাজার চেষ্টা করেও আসফারকে আটকাতে পারে না। আর যাই হোক, আসফারের শক্তির কাছে চেরির শক্তি নিতান্তই তুচ্ছ। একসময় হাল ছেড়ে চেরি স্থির হয়ে যায়। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে যতই শক্ত প্রতিবাদী করে তুলুক না কেন, সে একজন মেয়ে হয়ে সুঠাম দেহের আসফারের শক্তির সাথে পেরে উঠবে না। এটা কোন ধরনের অসভ্যতা? কে আপনি? চেরি রূপে মিলের মুখটা ইলহামের মনে এক প্রশান্তি এনে দেয়। কালবৈশাখী ঝড় কেটে ঝলমলে রোদ্দুরের মতো উজ্জ্বল হয়ে গেল তার মুখ। প্রিয় কিছু ফিরে পাওয়ার খুশিতে ভাবচিন্তা না করেই ঝলমলে হেসে বলল, আমি তোর ইলহাম ভাই। চিনতে পারছিস না বোন? ওই জান্নাতটা তোকে ছেড়েছে, কিন্তু তুই হসপিটালে কি করছিস? তোকে আবারও মেরেছে? দেখি কই লেগেছে। মিলি হতভম্ব হয়ে ইলহামের দিকে তাকিয়ে থাকে। ইলহামের কোনো কথাই তার বুঝে আসছে না। কে চেরি? কার থেকে ছাড়া পাওয়ার কথা বলছে? কে মারবে? এক মনে ভেবে নীল হয়তো অন্য কারোর সাথে তাকে মিলিয়ে ফেলেছে। সবাই বলে পৃথিবীতে এক রকমের মুখ সাতজনার হয়ে থাকে। হতে পারে লোকটি যাকে খুঁজছে সেও তার মতোই দেখতে। এত দুশ্চিন্তার মধ্যে একবারও তার মাথায় এলো না যাকে সে হন্য হয়ে খুঁজছে সেও তো হতে পারে।
কিন্তু এত বড় একজন মানুষের কাছে এরকম আচরণ আশা করা যায় না। এদিকে ইলহাম উত্তর না পেয়ে নিজে থেকেই মিলির হাত ধরে উল্টে পাল্টে দেখলেও কোথাও ব্যথার চিহ্ন আছে কিনা। হাতের কনুইয়ের দিকে হালকা নীলচে দাগ দেখে অস্থির হয়ে বলে, কিরে এখানে কি হয়েছে? মেরেছে তাই না? মিলি তাকালো হাতের দিকে। হাসপাতালে আসার জন্য ইন্টেলিজেন্স অফিস থেকে বের হওয়ার সময় দরজায় কনুই লেগেছিল, সেটা এখন নীলচে রং ধারণ করেছে। কথাটি ভেবে ইলহামের দিকে তাকিয়ে কিছু বলবে, তার পূর্বে ইলহাম আহ্লাদি হয়ে বলে, বেশি ব্যথা করছে? তুই দাঁড়া, আমি ডাক্তার ডেকে আনছি। আমি জানি তো তুই ব্যথা সহ্য করতে পারিস না। ইলহাম মিলির হাত ধরে টেনে নিয়ে কেবিনের বাইরে থাকা চেয়ারের উপরে বসায়। মিলিকে বসিয়ে ইলহাম তার মাথায় হাত রেখে বলে, তুই বস, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। ইলহাম বড় বড় পা ফেলে ডাক্তারকে ডাকতে চলে গেল। মিলি তার যাওয়ার দিকে হতভম্ব হয়ে চেয়ে রইল। ইলহাম চলে যেতেই মিনি বসা থেকে উঠে গেল। ইলহামের যত্ন দেখে তার মন ব্যথিত হলো। ইস, তারও যদি এরকম একটা ভাই থাকতো, বাবা মা, একটা ভাই, সে আর তার বোন, কত সুন্দর হতো দিনগুলো। মিলির বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফোন অন করে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিল রিজভি শেখের হোয়াটসঅ্যাপে। মেসেজ পাঠিয়ে আস্তে ধীরে হেঁটে বেরিয়ে গেল হসপিটাল থেকে। এদিকে ইলহাম ডক্টরকে সাথে নিয়ে আসে। কোথায় চেরিকে দেখতে না পেয়ে অস্থির চিত্তে এদিকে সেদিকে তাকেই খুঁজতে থাকে। পুরো জায়গা খুঁজে চেরিকে না পেয়ে নিজের চুল টেনে ধরে বলে, আমার ভুল, আবার তোকে একা রেখে চলে গেলাম। তোর ভাই অযোগ্য, অপদার্থ চেরি, ক্ষমা করিস না আমাকে। আমি কথা দিয়েছিলাম সবসময় তোর খেয়াল রাখবো, কিন্তু আমি ব্যর্থ, একবার না বারবার। সকালের উষ্ণ নরম আলো চোখে পড়তেই চেরির ঘুম ভেঙে গেল। ক্লান্ত শরীরে চোখ মেলে তাকানোর ইচ্ছে না থাকলেই বিধ্বস্ত হৃদয়ে আর চাইল না বিছানায় শুয়ে থাকতে। এক নীরব যুদ্ধ শুরু হলো শরীর আর মনের মাঝে। অবশেষে হৃদয়কে বিজয়ী ঘোষণা করে চোখ মেলে তাকালো চেরি। চোখ জোড়া মেলে দিতেই নিজেকে আসফারের বুকে মাথা রাখা অবস্থায় আবিষ্কার করলো। আসফারও তাকে বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বিবস্ত্র অবস্থায় আসফারের বুকে মাথা রেখে ঘুমানোর অপরাধে নিজেকে এক কঠিন গালি দিয়ে আখ্যায়িত করল সে। দগ্ধ হৃদয়ে চোখ বুঝে মহান আল্লাহর দরবারে অভিযোগ করল, হে আল্লাহ, অবৈধভাবে জোরপূর্বক যে তোমার বান্দির ইজ্জতে হাত দিয়ে তাকে অপবিত্র করেছে, সেই জালেমের এই অপরাধের বিচার আমি তোমার কাছে দিলাম। তুমি আমার সাথে ন্যায় বিচার করবে, আমি বিশ্বাস করি। অভিযোগ করে চোখ মেলে তাকালো চেরি। ছোট্ট শ্বাস ফেলে তাকালো আসফারের দিকে। কি শান্তিতে ঘুমাচ্ছে সে। আজ যদি তাদের মধ্যে স্বাভাবিক কোনো সম্পর্ক থাকতো, তবে হয়তো আসফারের এই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হতো। কিন্তু আজ চেরির মনে মুগ্ধতা ছড়ালো না, বরং আসফারকে এমন শান্তিতে ঘুমাতে দেখে তার মন বিষিয়ে ওঠে। ক্রোধেই চোখ মুখ শক্ত হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে তাকাতেই চোখ আসফারের আঘাত লাগা বাহুর দিকে থামে। রাতে চেরি এই বাহুতেই নাইফ দিয়ে আঘাত করেছিল। এখন বাহুতে রক্ত লেগে আছে, যা শুকিয়ে খয়েরি রং ধারণ করেছে। চেরি ক্রোধে ভাবনা চিন্তা ছাড়াই নিজের বড় বড় সুচালো নখ দিয়ে আসফারের বাহু খামচে ধরল। একটু চাপ পড়তেই ক্ষত স্থান থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। রক্ত বেরিয়ে আসতে দেখেও চেরির হাত কাঁপে না, উল্টো আরো শক্তি দিয়ে চাপ দেয়। ঘুমের মধ্যে হঠাৎ ব্যর্থ অনুভব করতেই আসফার চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকিয়ে ব্যথার উৎস বুঝতে পেরে কপাল কুঁচকে ধমকে বলে ওঠে, হোয়াট দ্য হেল, সকাল সকাল কি শুরু করেছো? আসফারের ধমকে চেরি কেঁপে উঠল। ক্ষণিকের ব্যবধানে চেরি নিজেকে সামলে আসফারের চোখে চোখ রেখে আরো শক্ত করে খামচে ধরল। ব্যথার তীব্রতা বেড়ে গেলে আসফার দাঁত চেপে সহ্য করে নেয়। নিজের ব্যথা গিলে চেরিকে নিজের থেকে সরিয়ে বিছানায় ফেলে নিজে অর্ধেক চেরির উপরে উঠে পড়ে। আসফারের কাজে চেরি ব্যথা পেয়েও মুখ বুঝিয়ে সহ্য করে নেয়। Did you like yesterday's treatment so much that you still want it? If you want, I can start the same treatment again now. What do you say? Shall we start? ছেড়ে এইবার আসফারকে চমকে দিয়ে আসফারের মতোই উত্তর দিল, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউর ওল্ড বডি। আপনার বয়স্ক শরীরের প্রতি আমার কোনো আগ্রহ নেই। নাক ছিটকে কথাটা বলে চেরি। ছেড়ির স্পষ্ট উত্তরে আসফার চমকে ওঠে। কি বলে এই মেয়ে? আসফার বয়স্ক, আর তার বয়স্ক শরীরের প্রতি কোনো আগ্রহ নেই? সে চাইলে এই মুহূর্তে তার জন্য একাধিক মেয়ে স্বেচ্ছায় হাজির হবে, আর এই মেয়ে তাকে এমন করে অবজ্ঞা করলো, খোঁচা দিয়ে কথা বলল। মেজাজ খিচে গেল তার। দাঁত চেপে কিছু বলার জন্য নিচে তাকাতেই দেখতে পেল চেরি নেই। সোজা হয়ে বসতেই ওয়াশরুমের দরজা লাগানো শব্দ আসে।
যা তরুণ সে বুঝতে পারে চেরি সুযোগ বুঝে শাওয়ার নিতে চলে গেছে। গোসল সেরে চেরি কিচেনে চলে গেছে নিজের জন্য কেক বানাতে। তার কষ্ট বা রাগ লাগে নিজের হাতে নিজের জন্য কেক বানিয়ে খায়। আজও তাই করলো, নিজের জন্য একটা ব্ল্যাক স্পেস কেক বানিয়ে হাতে নিয়ে রুমে এলো। কেকটি টেবিলে রেখে নিজেও গিয়ে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের মনে দুঃখ, রাগ, ক্ষোভ প্রকাশ করেই এই কেকটি বানিয়েছে। কেকটি গভীর সাদা ফ্রস্টিংয়ে মোড়ানো, কিন্তু তার ওই সাদার উপরে ছড়িয়ে ছিল তীব্র লাল দাগ, যেন অন্ধকারে ছিটকে পড়া রক্তের ছাপ। কেকের মাথার দাঁড় করানো স্বচ্ছ চিনির শার্টগুলো দেখতেও ভয়ঙ্কর লাগছে, ভাঙা কাচের মতো লাগলো। ফাটল ধরা, আর প্রতিটিতেই বেয়ে চড়ছে গাঢ় লাল জেলির রেখা, যা দেখতে রক্তের মতোই লাগছে। সেই লাল রেখা ধীরে ধীরে কেকের গায়ে নেমে এসে আরো অন্ধকার, আরো ভারী একটি আবহ তৈরি করেছে। অন্য সময় এই কেকের সাজানোর ধরনের ঘৃণা, ভয় ধরলেও আজ তা আর হলো না। বড় ছুরিটা হাতে ধরতেই শাওয়ার রুম থেকে আসফার বেরিয়ে এলো, কোমরে একটা তোয়ালা জড়ানো, আরেকটি তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতেই বেরিয়ে এসেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসফার চেরিকে কেক নিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকে নিল। রাত থেকে সে চেরির ব্যবহারে পরিবর্তন দেখে অবাক হচ্ছে। যেখানে এই মেয়ের উচিত দুঃখে কষ্টে এক কোণে বসে চোখের জল ফেলা, সেখানে এই মেয়ে সুন্দর করে কেক নিয়ে খেতে বসেছে। এভাবে চলতে থাকলে সে তো স্যাটিসফাইড হতে পারবে না। এই মেয়ের চোখের জল তাকে শান্তি দেয়, তৃপ্ত করে। আসফার এই 2 পা করে চেরির দিকে এগিয়ে যায়, চেরিকে কষ্ট দিতেই বিদ্রুপ করে বলে, I treated you so innocently in just one night that you are sitting there happily with a cake. আসফারের তীক্ষ্ণ খোঁচানো কথা চেরির বেশ গায়ে লাগে। একটা মানুষের মন মানসিকতা কতটা নিচু হয়ে থাকলে এরকম কথা তার মুখ দিয়ে বেরিয়ে যায়। রাগে চেরি হাতটি মুষ্ট করে ধরে সোজা কেকে মারে, সাথে সাথে লাল জেলি ছিটকে বেরিয়ে আসে। পরপর আরো কয়েকবার কেকে এসে সম্মান সবার একবারই হারায়, আর সম্মান হারানোর ভয় একবারই হয়। সে হারানো সম্মানের শোকে দুঃখে একবারই কান্না করা উচিত। এক দুঃখে বারবার কান্না করা বোকারা। আমি তো বোকা নই ইজদান। অপাত্রে চোখের জল ফেলার কোনো মানেই হয় না। আর যে আমার চোখের জল দেখে প্রশান্তি পায়, তার প্রশান্তি নষ্ট করতে হলেও আমি চেরি কাঁদবো না। কথাটি বলে চেরি আসফারের চোখের দিকে তাকিয়ে চামচ দিয়ে একটু কেক নিয়ে মুখে পড়ে নিল। প্রতিদিনের মতো আজও মর্নিং ওয়াক করে ফেলল মিলি। 12 বছর বয়স থেকেই তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় করেছেন রিজভী শেখ। এক কন্যা হারিয়ে তিনি দ্বিতীয় কন্যাকে হারানোর ভয়ে আত্মরক্ষার সব ধরনের প্রশিক্ষণ দিয়েছেন মিলিকে, সাথে নিযুক্ত করেছেন বডিগার্ড। যেহেতু রিজভী শেখকে ব্যবসায়ের কাজের জন্য প্রায় বাইরের দেশে যেতে হয়, যে ওই সময় মিলি নিজেকে প্রোটেক্ট করতে পারে সেই জন্যই দেওয়া। মিলি বাড়ি ফিরে আসে, এক গ্লাস পানি খেয়ে নিল, ল্যাপটপ অফ করে ইন্টেলিজেন্ট অফিসার নীলের পাঠানো ফাইল খুলল। পুরো ফাইলে কয়েকটা ছবি আর তার রিলেটেড ইনফরমেশন। মিলি প্রতিটি ইনফরমেশন মনোযোগ দিয়ে পড়ল। এক এক করে সকলের নামের সঙ্গে এক একজনের তথ্য দেখা যায়। নাফিস হায়দার পেশায় একজন সাধারণ কর্মচারী, তবে গোপনে একটি ক্লাবের শেয়ার পার্সন, যা এলাকার মানুষ বা পরিবারের কেউই জানে না। স্ত্রী ইলমা হায়দার একজন গৃহিণী, বড় ছেলে ইলহাম, বয়স 29, মেজো মেয়ে চেরি, বয়স 18, আর ছোট কন্যা ইমা, বয়স 16। ব্যাস এইটুকু পড়েই মিলির চোখ তাকালো চেরি নামটার দিকে। কাল হসপিটালে ওই লোকটাও তাকে চেরি বলেই ডেকেছিল। পুরোপুরি শিওর হতে মিলি পিকগুলো ওপেন করে। এক এক করে দেখে পিকগুলো দেখতে থাকে মিলি। এক সময় তার হাত থেমে যায়। চোখের সামনে ভেসে ওঠে ইলহাম আর চেরির একটি ছবি, যা ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করা হয়েছে। নিজের মতো আরও একটি মুখ, তার বোন দেখতে তার মতোই, একই চোখ, মুখ পার্থক্য শুধু একটু গায়ের রং। চেরির গায়ের রং মিলির তুলনায় বেশি উজ্জ্বল, আর চোখের লেন্স সামান্য ভিন্ন, যা তাদের একসাথে না দেখলে বোঝা মুশকিল। মিলির চোখ ঝাপসা হয়ে আসে, ল্যাপটপের স্ক্রিনে হাত রাখে ছুঁয়ে দেয় চেরির মুখটা। উপরের দিকে তাকিয়ে চোখের জল আটকানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না, অবাধ্য চোখের জল গড়িয়েই পড়ে। মিলি হাত দিয়ে চোখ মুছে আবার তাকায় ল্যাপটপের স্ক্রিনে। ইলহামের মুখের দিকে তাকাতেই বুঝতে পারে কেন সে তাকে চেরি বলে ডেকেছিল। তবে তখন ইলহামের কথাগুলো গুরুত্ব না দিলেও এখন ওই কথাগুলো তাকে ভাবাচ্ছে। তখন ইলহাম বলেছিল,
ওই জানোয়ারটা তোকে ছেড়েছে, আবারও মেরেছে। এসব কথার মানে কি? কার কথা বলছিল? আসফারিস্তানের কথা? তবে কি চেরি এখন তার কাছে? পুরো গোলক ধাঁধায় আটকে যায় মিনি। এই প্রহেলিকা থেকে বের হয়ে সবটা জানতে হলে তাকে হায়দার বাড়ি যেতে হবে। মিলি আর দেরি না করে ফোন হাতে নিয়ে কল করে একজনকে। কল রিসিভ হতেই মিলি বলে, গাড়ি বের করো, আমি আসছি। চেরি পুরো কথা শুনতেও আসফারের কানে বাজছে শুধু এজদান নামটা। অনেক বছর আগে তাকে একজন এই নামেই ডাকত। সে চলে যাওয়ার পর আর কেউ এজদান বলে তাকে ডাকে না। তার দুঃখে কষ্টে ওঠানামায় সেই ছিল তার পাশে। আজ সে নেই। কোথায়? তার একমাত্র আপন মানুষটি আজ নেই। তাকে মেরে ফেলেছে। আসফার নিজের চোখ বন্ধ করলো। মনে করতে চাইলেও সে মুখটা কিন্তু পারল না, বরং ভেসে উঠল এক বিপরীত দৃশ্য। একটা গাড়ি তার দিকে তেড়ে আসছে। পেছন থেকে কেউ চিৎকার করে উঠল, ইজদান, সর।